স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা নিয়মিত ভিত্তিক এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা সেসব অতিথিরা খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, অনেক ধন্যবাদ এবং স্বাগত একাত্তর জার্নালে। এবং একই সাথে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, আপনাকেও অনেক ধন্যবাদ এবং স্বাগত একাত্তর জার্নালে। এবং অনলাইনে সংযুক্ত হয়েছেন এর মধ্যে আমাদের সাথে জামায়াতে ইসলামের দলীয় সংসদ সদস্য মারদিয়া মমতাজ। আশা করি তাকেও আমরা দেখতে পাবো। আমরা যদি আলোচনা শুরু করি সিরাজুল ইসলাম, সেটি হচ্ছে আমরা জানি যে রাজনীতির আলোচনার আগে যেভাবে পাহাড় ধস হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে এবং একই সাথে সেখানে পাহাড়ে যে মানুষগুলো বসবাস করেন তারা কোনোভাবেই তাদের জায়গা ছেড়ে যেতে চান না, প্রাণের ঝুঁকি থাকার পরেও। এটি আসলে প্রতি বছরেরই একটি চিত্র, কোনোভাবেই আসলে এটি কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এবছরও তার ব্যতিক্রম কিন্তু হয়নি। কিন্তু যেটি আসলে জানবার কারণ, যারা শেল্টার হোমে যান তাদের প্রধান বক্তব্যই থাকেন যে আমি যে বাড়িঘরটি রেখে যাচ্ছি সেটা নিরাপত্তা আসলে কে দেবে, কারণ বেশিরভাগ সময় এসে দেখে যে তাদের বাড়িঘরগুলো থাকে না, জায়গা দখল হয়ে যায়, এরকম একটি বিষয়। আর যেই শেল্টার হোমে তারা থাকেন সেখানে সুযোগ সুবিধাগুলো একেবারেই নেই, এর জন্য তারা যেতে চান না, প্রাণের ঝুঁকি নিয়েও তারা থেকে যান। এই বাস্তবতায় আসলে আমাদের কি করলে পরে পরিবর্তন আদৌ আমরা আসলে করতে পারব? ধন্যবাদ আপনাকে তানিয়াপা, ধন্যবাদ সহ আলোচক জনাব মোস্তাফিজুর রহমান বাবুল ভাই, অনলাইনে যিনি যুক্ত আছেন জামাতের এমপি মারদিয়া মমতাজ, এছাড়া দর্শক শ্রোতা সবাইকেই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাথে যারা কলা কুশলীতে রয়েছেন তাদেরকেও শুভেচ্ছা। যে প্রসঙ্গটা আমাদের আজকের আলোচনায় আসলো সেখানে আপনি নিজেই বলে ফেলেছেন যে প্রতি বছরেরই চিত্র এটি, এবং পরবর্তীতে যে সমস্যাটা বলেছেন, দুটো সমস্যা, যে শেল্টারে যে নেওয়া হয় সেখানে যেমন সুযোগ সুবিধা থাকে না, তেমনি যে ঘর বাড়ি ছেড়ে যাবে সেই ঘর বাড়ির নিরাপত্তার নিশ্চয়তা কে দেবে। এই দুটো সংকটই বড় সংকট। এবং যে আশ্রয় কেন্দ্রে নেওয়ার আগে যদি তার বাড়ির ঘর দরজার তার সহায় সম্পত্তি মাল সামানা যা থাকে এইগুলো যদি নিরাপত্তা নিশ্চিত করা যেত, যে বাড়ি ছেড়ে যাচ্ছে যে সেই বাড়িতে যা যা রেখে গিয়েছিল, যদি পাহাড় ধসে বাড়িটা ধ্বংস হয়ে না যায় তাহলে যা যা ছিল তাই যদি সব অক্ষত থাকার গ্যারান্টি থাকতো, তাহলে কিন্তু মানুষ নিরাপত্তা পাওয়ার পরে অবশ্যই শেল্টারে যেত। এইখানে ধরুন শেল্টার নিয়ে মানুষ ঠিক এইভাবেই ভাবতো তখন, যে শেল্টারে যাচ্ছি 1-2 দিন বা 10 ঘন্টা 20 ঘন্টার জন্য, খুব একদম লং টাইমের জন্য তো না। সেক্ষেত্রে ওখানে আর কতই বা সুযোগ সুবিধা চাইবো, মোটামুটি দিন পার করলেই হলো, সিচুয়েশন বেটার হলে তো চলে আসবো। কিন্তু ঘর বাড়ির যে সমস্ত জিনিসপত্র সহায় সম্পত্তি যা থেকে গেল, ওইগুলোর নিরাপত্তা যখন না থাকে তখন তো আর সে যেতে চাইবে না, তাতে তার প্রাণ যদি চলেও যায়। কারণ সহায় সম্পত্তি তো তার নিরাপত্তা, তার জীবন জীবিকা, তার সমস্ত পরিবারের নিরাপত্তা, ভবিষ্যৎ, এই সমস্তর জন্যই তো করে। সেইটাই যদি না থাকে তাহলে আর কি হবে, তখন জীবনটাকেই তুচ্ছ মনে করে। এই যে ঘর বাড়ির নিরাপত্তা, এই জায়গাটা আমাদের বিশেষভাবে নজর দেওয়া দরকার। এই নজর দেওয়াটার কাজ যারা করতে পারে সেটা হচ্ছে যে পুলিশ, তারপরে কমিউনিটি পুলিশ যদি থাকে, গ্রামের যদি কমিউনিটি থাকে নিশ্চয়ই থাকা উচিত, থাকতে হয়। এরপরে পাহাড়ের যেহেতু ব্যাপার, সেখানে সেনাবাহিনীর একটা ব্যাপার আছে, কিন্তু আসলে সেনাবাহিনীর পক্ষে কতজন সদস্য পাহাড়ে নিরাপদ থাকে এবং তারা কতটুকু নিরাপত্তা দিতে পারে। বাট সাকুল্যে যেভাবে হোক এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই নিরাপত্তা নিশ্চিত না করা গেলে এটা সম্ভব না। এই জায়গাটাই কি করলে ভালো হয় এটা নিয়ে যথেষ্ট নিশ্চয়ই গবেষণা আছে, অথবা গবেষণা করা যায় অবশ্যই। এই জায়গায় আমরা ফিরবো আলোচনা। তবে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে আজকের দিনে সর্বশেষ খবরাখবর আসলে জেনে আসি। প্রণবেশ, সর্বশেষ চট্টগ্রামের এই পাহাড় ধসের খবর যদি আমাদেরকে একটু বলেন আপনি আমাদের। চট্টগ্রামে এই পর্যন্ত 2 জন নিহত হয়েছে, 2 জনই শিশু। চট্টগ্রামের এক মেয়র গলিতে একটি গতকাল ভূমি ধসে একজন শিশু মারা গিয়েছিল, আর জঙ্গল সলিমপুরে একজন শিশু মারা গেছে।
তবে এখানে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন তারা অনেকগুলো আশ্রয় কেন্দ্র খুলেছে এবং মাইকিং করা হচ্ছে। তাদেরকে বারবার বলা হচ্ছে যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদেরকে সরে যাওয়ার জন্য, আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। এবং সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন এখানে যারা আসবেন আশ্রয় কেন্দ্রে, লালখান বাজার সিটি কর্পোরেশন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে মতিঝর্ণা এটি খুবই ঝুঁকিপূর্ণ এলাকা। এর বাইরে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আকবর শাহ এলাকা, 1 নং ঝিল, 2 নম্বর ঝিল, এইসব এলাকায় তারা আশ্রয় কেন্দ্র খুলেছে। সেখানে স্কুল এবং মাদ্রাসা যেগুলো আছে সেগুলোকেও আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে খুব বেশি যে মানুষ আসছে তা নয়। গতকাল রাত্রে অনেককে নিয়ে আসা হয়েছিল। চট্টগ্রাম জেলা প্রশাসক নিজে খাবার সেখানে ডিস্ট্রিবিউট করেছেন। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন যারা আশ্রয় কেন্দ্রে আসবেন তাদের সকলকেই সিটি কর্পোরেশন শুকনো খাবার, পানি এগুলো দেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যারা গরিব মানুষ তারা যতই ঝড় ঝঞ্ঝা পাহাড় ধস থাকুক না কেন সেই সংখ্যাকে তারা মাথায় নেয় না। তারা মনে করে তাদের যে সহায় সম্বল অল্প কিছু আছে সেগুলো যদি তারা ছেড়ে আসে, চোর ডাকাত সেগুলো নিয়ে যাবে, ফলে তারা সেগুলো ছেড়ে আসতে চায় না। এটা হচ্ছে বাস্তবতা। এর আগেও আমরা দেখেছি, যদিও এবছর হয়নি, বিভিন্ন সময় বর্ষার আগে তাদেরকে উচ্ছেদ করা হয়। সেখানে পাহাড়ের এইসব ঝুঁকিপূর্ণ যে বাসস্থান রয়েছে সেগুলো আসলে বিভিন্ন জন ভাড়া দেয় তাদের কাছে, যদিও এগুলো সরকারি, বেশিরভাগ সরকারি জায়গা, ওয়াসা রেলওয়ের জায়গা, রেলওয়ের পাহাড়। তারপরে সেখানে বিভিন্ন জন সেগুলো দখল করে ভাড়া দেয় নিম্ন আয়ের মানুষকে। আর এগুলো নিম্ন আয়ের মানুষ এগুলো ছেড়ে আসতে চায় না। প্রতি বছর বর্ষার আগে দেখা যায় যে সেগুলো উচ্ছেদ করে দেয় এবং মানুষজন এখানে আরেকটা বাস্তবতা হচ্ছে এখানে গ্যাস লাইন, বিদ্যুতের লাইন পর্যন্ত আছে, এগুলো অবৈধ। তারপর কিন্তু সরকারি এই সংস্থানগুলোর এই সংযোগ কিভাবে যায় সেটা কিন্তু একটা প্রশ্ন। আসলে যেতে হচ্ছে এই পাহাড়ে বসবাস করা মানুষদের। ধন্যবাদ প্রণবেশ। দর্শক, এই বিষয়ে সংসদে মাননীয় দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রী বক্তব্য দিয়েছেন, আমরা তার কথাটি একটু শুনে আসি। চট্টগ্রামে পাহাড়ি ধসে 5 জনের মৃত্যুবরণ হয়েছে, কক্সবাজারে 19 জন, রাঙ্গামাটিতে 1 জন, বান্দরবনে 5 জন। আমরা ইতিমধ্যে এই সমস্ত দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র খুলেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদের মন্ত্রণালয় সচিব মহোদয় ওই অঞ্চলে অবস্থান করছেন এবং জেলা প্রশাসন, উপজেলা পরিষদকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা সার্বক্ষণিক দেখভাল করছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেকটি জেলায় 20 লক্ষ টাকা ইতিমধ্যে উনি বরাদ্দ দিয়েছেন এবং উনি সার্বক্ষণিক এটি দেখভাল করছেন, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমরা মাননীয় মন্ত্রীর বক্তব্য শুনছিলাম। মুস্তাফিজুর রহমান বাবুল, যেটি আসলে আমাদের সবারই প্রথম প্রশ্ন থাকে সেটি হচ্ছে যখন পাহাড় কাটা হয় বা কেউ পাহাড় দখল করে এরকম বসতি তৈরি করেন, এটি তো কারো অজানা থাকে না, এটা প্রকাশ্য হয়, তখনই কেন প্রশাসন ব্যবস্থা আসলে নেয় না? যখন দুর্ঘটনা হয় তখন আমরা তাদেরকে সরিয়ে ফেলার প্রক্রিয়ার মধ্যে থাকি, তখন এক ধরনের সচেতনতার কথা আমরা বলি, কিন্তু প্রথমেই কেন আমরা এটা আটকাতে পারি না? বিষয়টা একেবারেই নতুন না। প্রতি বছরই কিন্তু এই ধরনের ঘটনার মুখোমুখি আমরা হই। পাহাড়ের উঁচুতে মানুষ কেন বসত ভিটা করবে? পাহাড়ের পাদদেশেই বা মানুষকে কেন আশ্রয় নিতে হবে? তাদের জন্য কি আপনার রাষ্ট্র একটা নিরাপদ আশ্রয়, নিরাপদ আবাসস্থলের ব্যবস্থা করতে পারে না? এই সভ্য যুগে, এই সভ্য দেশে আপনার এই দরিদ্র অসহায় মানুষগুলো পাহাড়ের উঁচুতে জায়গা নেওয়ার কারণে, পাহাড়ের পাদদেশে জায়গা নেওয়ার কারণে প্রতি বছর এই নির্মম মৃত্যুর শিকার হবে। আর আমরা জানবো, আমরা ত্রাণ সামগ্রী পাঠাবো, আমরা টাকা পাঠাবো, আমরা খাদ্য সামগ্রী পাঠাবো, আমরা উদ্ধার অভিযানে নামবো। আমার কাছে এটাই একটা বড় প্রশ্ন। তো পাহাড় তো কাটা হয়, কারা পাহাড় কাটে? কারা পাহাড় কেটে এই ঝুঁকি তৈরি করে? এটা একটা বড় প্রশ্ন। এইটা প্রশাসনের অগোচরে এই দুষ্কর্ম সংগঠিত হয় না, প্রশাসনের গোচরেই এই দুষ্কর্ম সংগঠিত হয়। প্রশাসনের দায়িত্ব আছে এই পাহাড় কাটা বন্ধ করা, রোধ করা, পাহাড়কে রক্ষা করা, পরিবেশকে রক্ষা করা, প্রকৃতিকে রক্ষা করা। সেই দায়িত্ব আপনার যথাযথভাবে পালিত হচ্ছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। কারণ এই দরিদ্র মানুষগুলো যারা আপনার আমাদের
তো বৃষ্টি হবে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী, বৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, বন্যা হবে। তো বৃষ্টিতে, অতিবৃষ্টিতে, বন্যায় আপনার একটা ঝুঁকি তৈরি হবে। তো এই সব কিছু জেনে বুঝেই কিন্তু আপনার ওই মানুষগুলো আপনার পাহাড়ের উঁচুতে কিংবা পাহাড়ের পাদদেশে তারা আপনার আশ্রয় নিচ্ছে। তো তারা আপনার সেই আশ্রয়স্থল আপনার ছাড়তেও চান না, কোথায় যাবেন এই প্রশ্ন তাদের সামনে। আবার ছেড়ে আসলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরে ফেরত যাওয়া যাবে কিনা, ফেরত পাওয়া যাবে কিনা, তার সহায় সম্বল থাকবে কিনা, এই শঙ্কা তো তার মধ্যে কাজ করে। ফলে আমি মনে করি যে আমাদের সরকারের, আমাদের প্রশাসনের, আমাদের সকলকেই দায়িত্বশীল হতে হবে, মানবিক হতে হবে। এই মানুষগুলোর প্রতি সদয় আচরণ করতে হবে, মানবিক আচরণ করতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে, যেন বছরের পর বছর ধরে, অনন্তকাল ধরে আপনার এই মৃত্যুর মুখোমুখি এই মানুষগুলোকে না হতে হয়। তার তো একটা ব্যবস্থা, একটা কার্যকর ব্যবস্থা, স্থায়ী ব্যবস্থা, এটা তো দরকার। অবশ্যই, কিন্তু প্রতি বছরই আমরা শুধু এই উপলব্ধির মধ্যেই থাকি যে এটি করা দরকার। এই উপলব্ধিটা আমাদের সবার মধ্যে আছে কিনা, এই উপলব্ধিটা সত্যি সত্যি আমরা সবাই সকলের মধ্যে আছে কিনা, এই উপলব্ধির জায়গাটা তৈরি হচ্ছে কিনা, এই উপলব্ধি আমাদের ভেতরে, উপলব্ধিটা আমাদের ভেতরে জাগ্রত হচ্ছে কিনা। আমি তো মনে করি যে আমাদের এই মানে উপলব্ধিটা, মানবিক উপলব্ধির জায়গাটা আমাদের সকলের ভেতরে তৈরি হোক, সকলের ভেতরে। বাবুল ভাই, আমি একটু এই জায়গায় বলি, আপনি যেহেতু সরকার দলীয় সংসদ সদস্য এবং এই মুহূর্তে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পালন করছে, এই জায়গায় আপনারা কি করবেন বা আপনারা কিরকম কি ভাবছেন? এই যে মানবিক হওয়া, যে সমস্ত বিপদগ্রস্ত মানুষ বা অসহায় দরিদ্র মানুষ যারা পাহাড়ে থাকে, আপনি যে প্রশ্ন তুলেন যে এইরকম সভ্য সময়ে, সভ্য জগতে কেন তারা পাহাড়ে থাকবে, পাহাড়ের পাদদেশে বা বসবাস করতে হবে তাদের, এই বিষয় নিয়ে আপনারা কোনো কিছু ভাববেন কিনা বা ভাবছেন কিনা, করবেন কিনা? মানুষের কিন্তু অনেক বড় প্রশ্ন যে তারেক রহমানের নেতৃত্বে দেশ, বিএনপি সরকার গঠন করছে, দেশ পরিচালিত হচ্ছে, আসলে কতটা চেঞ্জ আসবে এবং কি করবে? এই যে মানবিকতার যে জায়গা, সেই জায়গায় কিন্তু ওই প্রশ্ন আছে। বর্তমান সরকার মানবিক সরকার। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন মানবিক সরকার প্রধান, একজন মানবিক সরকার প্রধান। দেশ পরিচালনা করছেন, সরকার পরিচালনা করছেন। আমাদের সরকারের তাবৎ কর্মসূচি হচ্ছে মানবিক কর্মসূচি। আমাদের নাগরিকদের যে মৌলিক অধিকার, বাসস্থান হচ্ছে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার সুনিশ্চিত করাটা হচ্ছে আমাদের সরকারের অন্যতম লক্ষ্য, অন্যতম কর্মসূচি। আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করতে চাই যে এই গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরে আমাদের সংসদ অধিবেশন চলাকালীন সময়ে যেই দুর্যোগের খবর সংসদকে অবহিত করা হয়েছে, যে দেশবাসী যে দুর্যোগের খবর অবহিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে দুর্যোগ মোকাবেলা করার জন্য তড়িৎ পদক্ষেপ গ্রহণ করেছেন, মন্ত্রীকে পাঠিয়েছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে আপনার প্রয়োজনীয় অর্থ, সাহায্য, সহযোগিতা পৌঁছে দিয়েছেন। আপনার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকেও আপনার প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে, বিলম্ব করা হয় নাই। স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে আপনার সক্রিয় আছে, সরব আছে, সবই ঠিক আছে। সেই সাথে আমি বিশ্বাস করতে চাই, আমি বিশ্বাস করি যে জনাব তারেক রহমান একজন মানবিক মানুষ, একজন মানবিক সরকার প্রধান। মানুষের জন্য যে সরকার, সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। এই মানবিক বিপর্যয় থেকে, এই পাহাড়ের উঁচুতে কিংবা পাহাড়ের পাদদেশে যে মানুষগুলো দরিদ্র, অসহায়, যে মানুষগুলো আপনার জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে, সেই মানুষগুলোকে এই জীবনের ঝুঁকি থেকে রক্ষা করে বের করে এনে তাদেরকে একটা নিরাপদ আবাসস্থলের ব্যবস্থা উনি করে দিতে সক্ষম হবে, সেই বিশ্বাসটা আমার মধ্যে। আমরা আলোচনা চালাবো, তবে আমাদের এর মধ্যে অন্য অতিথি আরেকজন আছেন, মারদিয়া মমতাজ। আশা করি তাকে আমরা সংযুক্ত করতে পেরেছি। মারদিয়া মমতাজ, অনেক ধন্যবাদ। প্রথমার্ধে আসলে আপনার সাথে আমরা সংযুক্ত হতে পারিনি।
আপনাকে ধন্যবাদ এবং স্বাগত ৭১ জার্নালে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে এই মুহূর্তে আলোচনাটি করতে চাই, সেটি হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী যে রায়টি হলো, সেখানে এখন সরাসরি আমরা বলতেই পারি, আইনমন্ত্রীও বলেছেন আগামী যে সংসদ নির্বাচন হবে সেটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। প্রথমত এই বিষয়ে যদি ছোট করে আপনার মন্তব্য একটু শুনি। জি, আসসালামু আলাইকুম। আমি একটু আগের বিষয়টাতে একটু আমার মনে হয় একটু কথা বলা উচিত। কারণ হচ্ছে আমি আমার একাডেমিক জায়গা থেকে একটু অ্যাড্রেস করতে চাই। প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমরা জানি যে আমাদের দেশে অতিবৃষ্টি হয়, যদিও এবার চট্টগ্রামের দীর্ঘদিনের রেকর্ড ভঙ্গ হয়ে যে বৃষ্টিটা হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। আমরা এটাকে এসে জুলাই মাসে অ্যাড্রেস করতে শুরু করি, কিন্তু আমরা এটাকে নভেম্বরে অ্যাড্রেস করি না। আপনি জানেন যে ঢাকায়ও কিন্তু একটা সময় ১৭৩টা খাল ছিল, যার মধ্যে এখন মাত্র ২৬টা আছে। চট্টগ্রামে এই জলাবদ্ধতাটা শুরু হয়েছে প্রায় ১০-১৫ বছর আগে থেকে, এবং সেই সময় চট্টগ্রামের যেই মূল জায়গাগুলোতে পানি জমতো, এই বৃষ্টির পানি বা ঢলের পানি এসে জমতো, সেই জায়গাগুলোকে নষ্ট করা হয়েছে। কিছু আমি বলবো এমএনসির কাছে দেওয়া হয়েছে। আমরা বড় বড় প্রজেক্ট দেখেছি, অ্যামিউজমেন্ট পার্ক করা হয়েছে, এবং ওগুলোর মাধ্যমে পরিকল্পিতভাবে চট্টগ্রামের যে পানি ধারণ ক্ষমতাটাকে কমানো হয়েছে। এবং এরপর থেকে আমরা এই মানবিক বিপর্যয়গুলো দেখছি। এগুলোকে অ্যাড্রেস করতে হলে আসলে টেকনিক্যালি অ্যাড্রেস করতে হবে। দেখেন, একজন অতিথি প্রশ্ন করছিলেন যে এগুলো যখন দখল করা হয় তখন আমরা কেন কিছু বলি না, এবং আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে আমরা যখন একটা আবাসিক বিল্ডিং একটা রেস্টুরেন্ট করি, আমরা যখন একটা খাল দখল করে একটা বাড়ি বানাই, এখানে এইটা যে দেখাশোনা করবে সিটি কর্পোরেশন, এরকম একটা বডি কিতাবে আছে, গোয়ালে নাই। এরকম কোনো মনিটরিং সিস্টেম নাই যে কে আসলে কি করছে। কেউ যদি স্বপ্রণোদিত হয়ে মামলা করে, তবে তার আগ পর্যন্ত কেউই এখানে কোনো মনিটরিং করছে না। তাহলে তো আমাদেরকে এটা মেনে নেওয়া ছাড়া কিছু করার নাই। এটা আমাদের ভবিতব্য ছিল, আমরা এটাকে অর্জন করেছি। আরেকটা ব্যাপারে আমি একটু কথা বলতে চাই যে সরকারের কাজ হচ্ছে যে যেখানে থাকতে চায় তাকে সেখানে নিরাপদ জায়গা করে দেওয়া। আমি নিরাপত্তার জন্য বা সহজ করার জন্য আমি পাহাড়ের জনগোষ্ঠীকে নিচে নামিয়ে নিয়ে আসতে পারবো না, কারণ এটা তাদের হ্যাবিটেট। তাদেরকে আমি এই জায়গাটা, এটা সরকারের উচিত, সে যেখানে থাকতে চায় সেই জায়গাটা তার জন্য নিরাপদ এবং বাসযোগ্য করে দেওয়া। আপনি যেটা বলছিলেন পঞ্চদশ সংশোধনীর যে ব্যাপারগুলো, আমরা দেখলাম যে হাইকোর্টের রায়গুলো সুপ্রিম কোর্টেও রয়ে গেছে। এটাতে আজকে আমরা ব্রিফিং এও দেখছিলাম যে এটাতে আসলে সংসদের উপর এখন সংসদের কোর্টে অনেকখানি ঠেলে দেওয়া হচ্ছে বল, অর্থাৎ সংসদের ক্ষমতাকে আমরা এখন একটু গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে পাবো। এবং আমরা যে দুইটাকে কালো আইন বলতে পারি, সাথে ক এবং সাথে খ, যেগুলোকে আসলে এমন একটি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল যে আমাদের সামনে সংস্কার ছাড়া পথ খোলা ছিল না। সুপ্রিম কোর্টের এই রায় পুনর্বহালের মাধ্যমে আমরা আসলে এই দুরূহ জায়গাটা থেকে বের হয়ে এসেছি। এখন কিন্তু আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন আছে, যেগুলোকে আমাদের এখন সলভ করতে হবে। আমরা যেটাকে শুরু থেকেই আমরা বিরোধী দল থেকে বলছিলাম, এবং ঐক্যমত্য কমিশনের সবাই সেখানে একমত ছিলেন, যদিও পরবর্তীতে দুই ধরনের মত তৈরি হয়, যে সংবিধান সংস্কারের জন্য একটা বডি দরকার যারা সংবিধানকে সংস্কার করতে হবে। ওই বাধাটা এখন না থাকার কারণে এই যে বাধাটা উঠে গেল, এই জায়গাগুলো যে আনচেঞ্জেবল ছিল, এগুলোকে কিন্তু খুব দ্রুত চেঞ্জ করে ফেলতে হবে, এবং সেই রাইটটা এখন সংসদের আছে। সংসদের সামনে এখন আমি মনে করি যে আমাদের তৃতীয় অধিবেশনে অনেক কাজ, এই কাজগুলোকে দায়িত্বশীলতার সাথে করা, এবং আমাদের দেখেন অনেকগুলো অ্যামেন্ডমেন্ট এখন নিয়ে আসতে হবে। আর সেইটার সাথে সাথে আমাদের যেটা দাবি সেই শুরু থেকেই, যে জুলাই সনদের যে রেকমেন্ডেশন গুলো, সেগুলোকেও আমরা এখানে ইনকর্পোরেট করতে হবে। নইলে দেখেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা একটা সময় কিন্তু এরকম হয়ে দাঁড়িয়েছিল যে আমরা নিজেরাই দেখছিলাম যে এটার কারণে আমরা 2006 থেকে একটা ডিফিকাল্টি দেখেছি, 2006 থেকে 8, এবং বিভিন্ন ধরনের সংশোধনের মাধ্যমে এমন কিছু বিতর্কিত ব্যবস্থা নেওয়া হয়েছিল যেটার কারণে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাই বিতর্কিত হয়ে যাচ্ছিল এবং আমাদের বিচার ব্যবস্থা স্পয়েল হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো থেকে আমাদেরকে কারেকশনের জন্য এখন আমাদের সামনে অনেক কাজ আমি বলবো, এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়েই আমাদেরকে এই কাজগুলো করতে হবে। নিশ্চয়ই মোস্তফা রহমান বাবুল, সেটা হচ্ছে যে এই যে এখন সামনের অধিবেশনের উপর আসলে সবাই তাকিয়ে আছে যে সংশোধনী, এবং একই সাথে আমাদের একজন অতিথি বললেন যে সংবিধান সংশোধনের জন্য এখন একটা কমিটির যে বিষয়টি, সেটি তারা আশা করেন যে সামনে হয়তো সংসদের এই বিষয়টি নিয়ে আলোচনা হবে, এবং জুলাই সনদের বিষয়েও হয়তো আপনারা এবার পদক্ষেপ নেবেন। না, বিএনপির অবস্থানটা তো খুব পরিষ্কার ডে ওয়ান থেকে।
যে জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে প্রণীত জুলাই সনদ, এই জুলাই সনদে যেসব ইস্যুতে আমরা একমত হয়ে স্বাক্ষর করেছি সেই সব ইস্যুর পরিপূর্ণ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। এবং বিএনপি বলেছে যে আমরা অক্ষরে অক্ষরে দাড়ি, আপনার কমা, কোলন সহ আমরা বাস্তবায়িত করবো আর কি। বিএনপি এই জায়গা থেকে বিএনপি কখনই সরবে না আর কি। তো আজকে আপনার সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা ফিরে পেয়েছি। তো বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবি, এটা আমাদের সকলের দাবি, বহু পুরনো দাবি, এবং এই দাবি আদায় করবার জন্যে আমরা বহু বছর ধরে আমরা নানা কর্মসূচির মধ্যে, আন্দোলনের মধ্যে আমরা ছিলাম। এবং সর্বশেষ আপনার জুলাই আগস্টের পরে যে নতুন পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই নতুন যাত্রা পথে সর্বোচ্চ আদালতে এই রায়ের মধ্য দিয়ে এই সংসদের সামনে, যে সংসদ গঠিত হয়েছে, যে সংসদ চলমান আছে, এই সংসদের সামনে এখন দায়িত্ব অর্পিত হয়েছে যে জুলাই সনদের আলোকে সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটাকে সাংবিধানিক রূপ দেওয়া, সংবিধানে সন্নিবেশিত করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত করা। তো আমি আশা করি যে সংসদের এই বিগত অধিবেশনে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনবার জন্যে একটি সংসদীয় কমিটি গঠন করবার প্রস্তাব করা হয়েছে সরকারি দলের পক্ষ থেকে, এবং বিরোধী দলকে অনুরোধ করা হয়েছে সেই কমিটিতে সদস্যদের নামের তালিকা দেওয়ার জন্যে। বিরোধী দল এখন পর্যন্ত সেই কমিটিতে তাদের নামের তালিকা প্রেরণ করে নাই। আমি আশা করি যে সংবিধানের তো আপনার পরিবর্তন আমাদের আনতে হবে। জুলাই সনদের যদি বাস্তবায়ন আমরা চাই, সংবিধানের পরিবর্তন আমাদের আনতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যদি আমরা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করতে চাই, জুলাই সনদের বাস্তবায়নের জন্য আর তত্ত্বাবধায়ক সরকারকে সাংবিধানিক রূপ দেওয়ার জন্য আমাদের কিন্তু সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন এটাকে আমাদের করতেই হবে আর কি। তো আমাদের জামাত দলীয় মাননীয় সংসদ আপনার সদস্য উনি ঠিকই বলেছেন যে আমাদের সংবিধানের আপনার অ্যামেন্ডমেন্ট দরকার, পরিবর্তন দরকার। পরিবর্তনটা কেন দরকার? সংস্কারের জন্য পরিবর্তন দরকার, সংস্কারের জন্য পরিবর্তন দরকার। আর কি দরকার হচ্ছে জুলাই সনদের যে আপনার জুলাই সনদের যে আপনার যে ইস্যুগুলোতে আমরা একমত হয়েছিলাম, সেই ইস্যুগুলোকে সংবিধানে ইনকর্পোরেট করার জন্য আমাদের সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে, এবং সংবিধানের সেই প্রয়োজনীয় সংশোধনীগুলো আনবার জন্যেই আমরা এই সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। আমরা এই প্রস্তাব দিয়েছি, আমরা যে সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র সদস্য যারা আছেন সবাইকে নিয়ে এই কমিটি গঠিত হবে। এই কমিটি সংসদের ভেতরে আলোচনা করবে এবং সংসদের বাইরেও কিন্তু এই কমিটি আমাদের সংবিধান বিশেষজ্ঞ যারা আছে, যারা সংসদে নাই, অপর রাজনৈতিক দল, সংগঠন, নানা শ্রেণী পেশার মানুষ, সংবিধান বিশেষজ্ঞ সকলের সাথে আলাপ আলোচনা করে জুলাই সনদের বাস্তবায়ন এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাস্তবায়ন করে আমরা যেন ভবিষ্যতে আমাদের গণতন্ত্রকে নিষ্কণ্টক করতে পারি,
আমাদের অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথকে আমরা নিষ্কণ্ঠ করতে পারি, সেই ব্যবস্থা দিয়ে আমাদের যেতে হবে। অবশ্যই। মার্জিয়া মমতাজ, এই যে সংবিধান সংস্কার কমিটির সরকারের পক্ষ থেকে যেটি করা হয়েছে এবং আপনাদের সেখানে এখন নাম দেওয়ার বিষয়টিও বলা হয়েছে, কিন্তু আপনারা সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাননি বা নাম দেওয়ার ক্ষেত্রে আপনারা কোনো অগ্রগতি দেখাননি। এবার কি করবেন আপনারা? এখন কি আপনারা আসলে সেখানে সংশোধনী কমিটিতে নাম দেবেন আপনাদের প্রতিনিধিদের? আমার মনে হয় একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার, কারণ এতদিন যে জায়গাগুলো ছিল আমাদের একটাই আপত্তি ছিল যে সংবিধানের যে জায়গাটাতে 350 জন হ্যাঁ বললেও যে জায়গাগুলো পরিবর্তিত হবে না, এই যে 7-এর ক এবং 7-এর খ এর কারণে এটাকে অপরিবর্তিত রেখে কিন্তু 350 জন একমত হলেও এখানে কাজ হচ্ছিল না। সুতরাং আমরা বলেছিলাম এখানে রিফর্ম দরকার, এবং বিএনপির নির্বাচনের 31 দফার প্রথম দফা এই শব্দটাই ব্যবহার করা হয়েছে, সংস্কার। আমরা আসলে জানি না যে এটা কেন আসলে নির্বাচনের পরে তাদের মতামতটা বদলে গেছে এবং তারা সেই গণপরিষদের সদস্য হিসেবে শপথ চিহ্নের নেই। আজকে থেকে কিন্তু সিচুয়েশনটা আলাদা। আজকে থেকে যেটা সিচুয়েশন সেটা হচ্ছে যে এখন সংসদের হাতে সেই ক্ষমতাটা অর্পিত হয়েছে সুপ্রিম কোর্টের এই রায়ের পুনর্বহালের মাধ্যমে, এবং এখন আইন বিচার এবং সংসদ বিষয়ের যে কমিটি, আমার মনে হয় সেটি যথেষ্ট। সেখান থেকে এটার ব্যাপারে এই কাজগুলো করা হতে পারে এবং সেটা সংসদে সলভ করার মতন ব্যাপার। এখন এটার জন্য আলাদা একটা কমিটি করার প্রয়োজনীয়তা আমি বলবো যে আগেও ছিল না, এখনো নাই, কারণ সংসদ সদস্যদের সবার কাজ এটা। আমাদেরকে ওই জায়গাটা শুধু তৈরি করতে হইতো যে আমাদের সেই ইখতিয়ারটা আছে কিনা, যেটা আমরা আগে বলেছিলাম, যেটা নাই রেখে আমরা করতে চেয়েছিলাম, এবং এখন সেটা আইনের মাধ্যমে রায়ের মাধ্যমে হয়ে গেছে। তো এখানে এখন আমার মনে হয় যে এটা আমরা সরাসরি কাজে নেমে করতে পারি, এরকম একটা জায়গায় আমরা এসে উপনীত হয়েছি। এটার জন্য আলাদা একটা কমিটি করার ব্যাপারে আমাদের আপত্তিটা এটাই ছিল যে এটা আসলে কমিটির ইস্যু না। সংবিধানের যেটা রিফর্মের কথা আমরা বলেছিলাম সেটার জন্য সবারই গণপরিষদ হিসেবে, এটা যে কোনো বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পর আপনি দেখবেন আমাদের সংবিধানেই এটা বলা আছে যে গণ অভ্যুত্থানের পরে যখন সংবিধানের এমন কিছু জায়গাকে পরিবর্তন করতে হয় তখন গণপরিষদ সেটাকে করতে হবে। তো যাই হোক, আমাদের মনে হয় যে আমরা ওই জায়গাটা থেকে উত্তরণ হয়ে এই জায়গায় এসে পৌঁছেছি। এখনো এখানে হয়তো একটা আইন বিষয়ক যে স্থায়ী কমিটি আছে তারাই কাজ করতে পারেন। এখানে তো আসলে হয়তো আরো কিছু সংশ্লিষ্টতা বাড়ানো যেতে পারে বিরোধী দল বা অন্য কোনো দলের সাথে, কিন্তু এখানে এখন কাজটা মূলত সংসদের। আচ্ছা, সিরাজুল ইসলাম। আমি এই বিষয়ে আমি মাননীয় সংসদ সদস্য মার্জিয়া মমতাজের কাছে আমি একটু প্রশ্নই করতে চাই যে এই ব্যাপারে যখন কমিটি গঠনের প্রস্তাব এসেছে সেখানে বিরোধী দলের পক্ষ থেকে নাম দিয়ে কমিটি করে আরো একান্তভাবে, ঘনিষ্ঠভাবে, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, আলাপ আলোচনা করে যদি কাজটা সম্পন্ন করা হয় তাতে সমস্যার কোথায়, বা সেটা করলে কি বেশি ভালো না? জি জি, আমি এখানে একটু আমার মনে হয় আরেকটু পরিষ্কার করি। সেটা হচ্ছে যে একটা কমিটি যখন ধরেন একটা কমিটি এই জায়গাগুলো রেডি করবে, যেমন ধরেন সংবিধানের একটা জায়গায় আছে যে সব সরকারি অফিস, আমি একটা উদাহরণ শুধু দিচ্ছি, যে ধারাটাতে আছে যে সকল সরকারি অফিসে হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি থাকতে হবে। এই জায়গাটা কিন্তু আনচেঞ্জেবল ছিল, এটা কমিটি করে কোনোভাবে চেঞ্জ করা যাবে না। আপনি কমিটি করে একটা বিল এনে 350 জন হ্যাঁ বললে ওই জায়গাটা চেঞ্জ করা যেত না। আমরা এটাই বলেছিলাম যে এখানে আমাদের প্রয়োজন হচ্ছে গণপরিষদের সদস্য হিসেবে শপথ নিলে, যে শপথটা সংসদ সদস্যদের শপথের দিনে অনুষ্ঠিত হয়েছে, শপথ নিলে আমাদের পক্ষে সেই পরিবর্তনটা করা সম্ভব হতো। এখন আজকে থেকে ঘটনাটা যেটা, যে আমাদের ওই জায়গাটা কিন্তু এখন আর আনচেঞ্জেবল নাই, 7-এর ক 7-এর খ বাতিল হয়ে যাওয়ার কারণ। এখন কিন্তু আর এখনো কমিটির দরকার নেই আমরা বলছি। আর আসলে আগেও আমরা বলেছি যে আমরা জুলাই সনদকে একটা প্যাকেজ হিসেবে চেয়েছি, এই জন্য কিন্তু আমরা একজন ডেপুটি স্পিকারের প্রস্তাবনা আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরা এটাকে খুব স্পষ্ট ভাবেই বলেছি যে আমরা জুলাই সনদকে একটা প্যাকেজ হিসেবে দেখতে চাই, ইদার দ্য ফুল থিং অর নট। কারণ এখানে আমি ছোট ছোট করে একটু একটু করে মানবো আর একটু করে মানবো না, জনগণের ম্যান্ডেটের সাথে তো আমি এইটুকু করতে পারি, এভাবে তো কিছু প্ল্যান দেওয়া যায়। যে একই ম্যান্ডেটে আমি আজকে দেখতে পাচ্ছি একজন প্রধানমন্ত্রী, বিএনপি সরকার দল, সেই একই ম্যান্ডেটের সাথে সাথেই তো গণভোটের ম্যান্ডেটটাও চলে আসে। সেই একই ম্যান্ডেটকে আমরা কি করে অস্বীকার করবো?
সেই একই ম্যান্ডেটের শর্তগুলোকে আমাকে পূরণ করতে হবে। আমরা এই কাজেই বলেছি যে এই কাজটা যখন সরকার করবেন আমরা সেই কাজে সহযোগিতা এখন তো করব। কিন্তু সেটাকে তত্ত্বাবধায়ক এড়িয়ে সরকারের গিয়ে পাশাপাশি গণভোটও তো এখন হচ্ছে এই বিষয়েও হচ্ছে Exactly, ফয়সালা হয়ে জি। গেছে। এখন কি আপনারা আস্থা পুনর্বহাল রাখতে হয়েছে, পারেন যে পুনর্বহাল হয়েছে। সরকার হচ্ছে গণভোটের রায়টি বাস্তবায়ন করবে? না, এটা কিন্তু এখন আজকে যেটা পুনর্বহাল হয়েছে সেটা করা ছাড়াও কিন্তু সরকারের উপরে এটা একটা বাধ্যবাধকতা, গণভোটের রায়কে বাস্তবায়ন করতেই হবে। সেটা আজকের ব্যাপারটা হচ্ছে ভবিষ্যতের জন্য। হ্যাঁ, তো এখানে আসলে আমাদের সমস্যা সেটাই ছিল। আমরা বলেছিলাম যে একটা কমিটি কখনো এই জায়গাটাকে, এই আনচেঞ্জেবল জায়গাটাকে সাপেক্ষ বাতিল করতে পারছে না, যার কারণে আমাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে, তাই না? তো এই জায়গাটা আমার মনে হয় একটু পরিষ্কার থাকা দরকার। আমাদের ইচ্ছা বা আমাদের অভিপ্রায় নাই সেটা না, কিন্তু আমরা এর প্রসেসটার ব্যাপারে প্রশ্ন করেছিলাম, এবং আসলে এটার কারণে প্রথম অধিবেশনে আমরা দেখেছি যে সময় ক্ষয় হয়েছে কিন্তু সমাধান হয় নাই। যেটা ঐক্যমত্য কমিশনে বলা যেত, কিন্তু ঐক্যমত্য কমিশনে তো বলা হলো না। ঐক্যমত্য কমিশনের পরে একটা কনসেনসাসে আসার পরেও আমরা দেখলাম যে সরকার দলীয় এমপিরা সেই জায়গায় যাচ্ছেন না, বা একটা কিসের জন্য সেই শপথটা নেন নাই, এটা আসলে আমি জানি না। আসলে এটা কারণটা আমার কাছে পরিষ্কার না। তো ওই শপথটা নিলে কিন্তু এই জটিলতাটা থাকতো না। আমাদের কথা হচ্ছে আগেও এখন কি এই শপথটা কমিটি, মানে এখন কি আসলে এই শপথ আপনাদেরকে নিতে হবে কিনা, মানে এটার এখন প্রয়োজন নাই, এটার এখন প্রয়োজন নাই। আমি যদি ভুল আজকে থেকে না বুঝে বুঝে যাচ্ছে থাকি, এটার এখন প্রয়োজন নেই। জি। আমার মনে হয় যে আপনার বরফ গলতে শুরু করেছে। মাননীয় সংসদ সদস্য মার্জিয়ার বক্তব্য থেকে আমি যা বুঝতে পারলাম, সংস্কার পরিষদ গঠনের জায়গা থেকেও ওনারা সর্বোচ্চ আদালতের এই রায়ের পরে সরে এসছেন বলে আমার মনে হচ্ছে আর কি। এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখছি। তো সংবিধান সংশোধনের প্রশ্ন আছে। সংবিধান সংশোধন করবার জন্য, যেমন ধরেন আপনার জাতীয় ঐকমত্য কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টের সর্বসাকল্যে আপনার 84টা সুপারিশ করা হয়েছে। এর মধ্যে আছে আপনার 47টা সুপারিশ আছে সংবিধানের সাথে সম্পর্কিত, আর বাকি 37টা আপনার সুপারিশ, এই 37টা সুপারিশ আপনার অফিস আদেশ, নির্বাহী আদেশ দিয়ে আপনার বাস্তবায়ন করা সম্ভব, এবং ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে অথবা বাস্তবায়িত হচ্ছে। এই যে 47টা আপনার সুপারিশ, যে 47টা সুপারিশ বাস্তবায়নের জন্যে সংবিধান পরিবর্তন করতে হবে, এবং সংবিধানের কিছু কিছু মৌলিক জায়গাও পরিবর্তন করতে হবে, এবং সেই মৌলিক জায়গা পরিবর্তন করবার জন্য আবার আপনার গণভোটে আপনাকে যেতে হবে। তো আমাদের আজকে সর্বোচ্চ আদালতে এই রায়ের মধ্য দিয়ে পঞ্চদশ সংশোধনী আপনার পরিপূর্ণভাবে আপনার বাতিল না হলেও পঞ্চদশ সংশোধনীর যে অংশগুলো আপনার আমাদের মৌলিক অধিকারের কিংবা সংসদের সার্বভৌম অধিকারের পরিপন্থী ছিল, সেটাকে কিন্তু সর্বোচ্চ আদালত বাতিল করে দিয়েছে আর কি। এই বাতিল করার মধ্য দিয়ে সংবিধান সংশোধন করবার পর আমরা কিন্তু গণভোট অনুষ্ঠিত করতে পারবো, এবং গণভোটের মধ্য দিয়ে আমরা সংবিধান সংশোধনের ইস্যুগুলোকে সংবিধানে আপনার স্থায়ী একটা ভিত্তি দিতে আমরা সক্ষম হব। আমাদের সর্বোচ্চ আদালত হচ্ছে আমাদের সংবিধানের কেয়ারটেকার, আর সংসদ হচ্ছে আমাদের সার্বভৌম সংসদ। তো সর্বোচ্চ আদালত আজকে সংবিধান প্রশ্নে তাদের রায় আপনার ঘোষণা করেছে। সেই রায়টাকে আমলে নিয়ে আমাদের সার্বভৌম সংসদ তারা পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবে, এবং এই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবার জন্যেই হচ্ছে আজকে সংবিধান আপনার প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে, এবং সংশোধনী আনবার জন্যে একটা কমিটি তো থাকতেই হবে। কে উত্থাপন করবে? সংসদে আইন প্রণীত হয় কিভাবে? সংসদে আইন প্রণীত হয় আপনার যেমন এখন যে আইনগুলো প্রণীত হচ্ছে সাধারণ আইন, যে আইনগুলো আমাদের সংবিধানকে আপনার স্পর্শ করে না আর কি। এই আইনগুলো প্রণীত হয় যে আপনার সংশ্লিষ্ট মন্ত্রী বিল উত্থাপন করেন,
সেই বিলটা যাচাই বাছাই করবার জন্য একটা বিশেষ কমিটিতে প্রেরণ করা হয়। সেই বিশেষ কমিটি 3 দিন কি 5 দিন তারা বৈঠকে তারা মিলিত হয়ে আলাপ আলোচনা করে যাচাই বাছাই করে সেই কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কমিটির প্রধান সেই বিলটা আইনে পরিণত করবার জন্য সংসদের সামনে হাজির করেন এবং সেটা হাজির হবার পর সেটা নিয়েও কিন্তু আলাপ আলোচনা করবার পক্ষে বিপক্ষে সুযোগ আছে, তারপরে সেটা আইনে পরিণত হয়। এই হচ্ছে প্রচলিত আইন প্রণয়ন করার প্রক্রিয়া। কিন্তু যখন আপনি সংবিধানে পরিবর্তন আনতে যাবেন, তখন সংবিধান পরিবর্তন করবার জন্য আপনাকে কমিটি, এটা তো একটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মৌলিক ইস্যু, অনেক গুরুত্বপূর্ণ ইস্যু, অনেক মৌলিক ইস্যু। সে কারণে আপনাকে কমিটি গঠন করতে হবে। তারা আলাপ আলোচনা করবেন এবং বলা হচ্ছে যে সেই কমিটি যারা সংসদে নাই, সংসদে তো সকল রাজনৈতিক দল নাই, যারা জাতীয় ঐকমত্য কমিশনে ছিল এর মধ্যে তো হয়তো হাতে গোনা কয়েকটা দল সংসদে আছে, আর বাদ বাকি 20-25টা দল তো আপনার তারা তো সংসদে নাই। কাজেই সংসদ আজকে সার্বভৌম সংসদের পক্ষ থেকে সংবিধান সংশোধন করবার জন্য যে কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের পক্ষ থেকে করা হয়েছে, সেই কমিটি কিন্তু সংসদের বাইরে অপর রাজনৈতিক দল যারা সংসদের ভেতরে নাই তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা তারা করবে এবং এর বাইরেও সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তাদের সাথে আলোচনা করবে এবং সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ যারা সংবিধানে কন্ট্রিবিউট করার যোগ্যতা রাখে, মেধা রাখে, প্রজ্ঞা রাখে, তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা করে সেই কমিটি বিস্তারিত আলাপ আলোচনা শেষ করে সেই কমিটি সংবিধান সংশোধন করবার জন্য প্রয়োজনীয় সুপারিশমালা সংসদের অনুমোদনের জন্য তারা বিল আকারে, প্রস্তাব আকারে উত্থাপন করবেন এবং তাদের সেই উত্থাপিত যে প্রস্তাব, সেই প্রস্তাবের উপর সংসদের সকল সদস্য, উনার এবং আমাদের সকলেরই কিন্তু আলাপ আলোচনায় অংশগ্রহণ করবার, শরীক হবার সুযোগ তৈরি হবে। সেই আলাপ আলোচনা করে আমাদের সকলের মতামতটা নিয়ে আমরা সংসদ পরিচালনার যে রীতি নীতি, যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসরণ করে আমরা এই সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্তটা আমরা নিতে পারবো এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে যেসব ইস্যুতে আপনার সংবিধানের মৌলিক প্রশ্ন জড়িত, সেসব ইস্যুতে জনগণের মতামত নেওয়ার জন্য, জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য গণভোটে আমরা যাব এবং গণভোটে যাওয়ার পরেই কেবলমাত্র সংবিধানে আপনার সকল পরিবর্তন, মৌলিক এবং অমৌলিক সকল পরিবর্তন এটি যখন বিরোধী দলের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে এই কমিটি যে করবার এখন আর প্রয়োজনীয়তা নেই, তাহলে সরকার যদি এককভাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, তখন আসলে সেখানে তো নিশ্চয়ই আবারও একটি প্রশ্ন সামনে উঠে আসে। আপনাকে ধন্যবাদ। আমি এই প্রশ্নে যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে একটি কমিটি গঠন ছাড়া এই রকমের একটা খুবই মৌলিক বিষয়, একেবারে মৌলিক বিষয়, সংবিধান সংশোধনের প্রশ্ন এবং নতুন একটা, যেহেতু এই ব্যবস্থাটা ছিল না, মানে বেশ কিছু বছর এই বিষয়টা সংবিধান থেকে আউট করে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে নতুন করে আবার যখন এটা আনার সংযোজনের প্রশ্ন আসছে, তখন সংবিধান সংশোধনের প্রশ্ন, এবং সংবিধান সংশোধনের প্রশ্ন শুধুমাত্র এটা মুখে মুখে তো ব্যাপার না, এটা অতিমাত্রায় গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা জাতীয় সংসদের ব্যাপারে বাবুল হয়তো খুব নাইসলি বললেন যে এটা শুধুমাত্র সংসদের ভেতর আলোচনা হবে, নট দ্যাট, এটা সংসদের বাইরে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, তারপরে বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, সুশীল সমাজ, তারপরে যারা নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল বাট সংসদে প্রতিনিধিত্ব নেই, তাদের সাথেও আলোচনা করে তারপরে এটা চূড়ান্তভাবে সংবিধানে যুক্ত করা হবে। তো এইরকম একটা মৌলিক প্রশ্নে সংসদীয় কমিটি গঠন ছাড়া কিভাবে সম্ভব, এটা তো আমার প্রশ্ন, আমার মাথায় আসে অন্তত। এবং আমি এখানে মার্জিয়াপাকে আমি এই প্রশ্নটা করতে চাই, আমার ভেতর এই প্রশ্ন যে এই বিষয়টাকে আসলে আপনারা কি মানে এর গুরুত্বটা বুঝতে পারছেন না, নাকি বুঝেও মানে ওই জুলাই সনদ নিয়ে আপনাদের যে অভিযোগ, সেই অভিযোগের আওতায় ফেলে দিয়ে বিএনপিকে কোনো না কোনোভাবে আপনারা চাপে ফেলতে যাচ্ছেন, বা সংবিধান সংশোধনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আপনারা অন্যভাবে দেখছেন, যে কথা বলছেন যে আপনারা এই জায়গায় কমিটি গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছেন না, আসলে কোনটা? আপনারা কি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন না,
নাকি বোঝার পরেও বিএনপিকে জুলাই সনদের ব্যাপারে যে অভিযোগ আছে সেই ব্যাপারে আপনারা আটকানোর জন্য এরকম করছেন, কোনটা? মার্দিয়া মমতাজ, আপনি কি শুনতে পেয়েছেন? জি জি, আমি কথা বলবো এখন। জি, যে আমার মনে হয় কমিটির কথাটা বলে আসলে এখানে আমরা ডিস্ট্রাক্ট করে ফেলছি জায়গাটা। বিষয়টা ছিল, সিচুয়েশন দুটো সম্পূর্ণভাবে আলাদা। আগে সংসদ সদস্যদের যেটা কর্তব্য ছিল গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া, সেটাকে অ্যাভয়েড করে একটা কমিটির মাধ্যমে মানুষকে দেখানো যে আমাদের চেষ্টা আছে, সেটা এক কথা। আর এখন যেটা, সেটা তো ডিউ প্রসেসে হবে। তখন এটা কর্তব্যকে অস্বীকার করে এটা একটা দেখনদারি কাজ ছিল। আর এখন যেটা আসবে, যেহেতু আমাদের সামনে সাংবিধানিক জটিলতাটা নাই, তাহলে এখন যেটা আসবে সেটা তো ডিউ প্রসেসে হবে। এবং এখানে তো কারোর কোনো আপত্তি নাই। সংসদীয় কমিটি হবে, সেটাকে বাছাই কমিটিতে প্রেরণ করা হবে, যদি প্রয়োজন হয় জনমত যাচাইয়ের জন্য পাঠানো হবে। এগুলো তো ডিউ প্রসেস, এগুলো কোনো জায়গায় তো আমাদের কোনো আপত্তিও নাই। আমরা তো বলছি যে এটার জন্য স্পেশাল কমিটির হয়তো দরকার ছিল, দরকার আগে যেটা বলা হয়েছিল সেটার ব্যাপারে আমাদের আপত্তি ছিল। এটাকে নিয়ে আসলে এভাবে কথা বলার আমি যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। বরং এখানে একটা বিষয়, শেষের কথাটা যিনি বলেছেন যে যে জুলাই সনদের ব্যাপারে তো আটকানোর কিছু নাই, বিএনপি তো আটকে আছে। আসলে জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পালন করা হবে বলার পরেও এখনো এটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রসেস নাই। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে আটকে না থেকে এই প্রসেসটা শুরু করে দেওয়া উচিত। আমরা কি সামনে দেখতে পাবো আপনারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন জুলাই সনদ বাস্তবায়ন? না, ডিউ প্রসেসটা কিভাবে সম্পন্ন হবে? ডিউ প্রসেসটা সম্পন্ন করার জন্যই এটা সংসদীয় সংবিধান সংশোধন কমিটি এটা করতে হবে। সেই কমিটি বললাম যে ভেতরে বাইরে আলাপ আলোচনা শেষ করে সংসদের সামনে প্রস্তাব উত্থাপন করবে, সংসদ সেটা বিবেচনা করবে, প্রয়োজনে তর্ক বিতর্কে লিপ্ত হবে এবং তর্ক বিতর্ক করে চূড়ান্ত পর্যন্ত ভোটাভুটি হবে। চূড়ান্ত পর্যায়ে সংসদের মতামত নিয়ে সংসদের আপনার ভোট নিয়ে আমি বিশ্বাস করি যে যেহেতু জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে এই সংসদ গঠিত হয়েছে এবং যেহেতু এই সংসদে আমরা যারা সরকারি দলে আছি, যারা বিরোধী দলে আছি, আমরা সবাই জুলাই সনদের যে মূল চেতনা, সেই চেতনাটাকে আমরা ধারণ করি, সেই চেতনাটাকে আমরা রক্ষা করি এবং জুলাই সনদে যেসব ইস্যুতে আমরা একমত হয়েছি সেসব ইস্যুর আমরা পরিপূর্ণ বাস্তবায়ন চাই। আমি আশা করি এবং আমি বিশ্বাস করি যে আমরা এবং বিরোধী দল আমরা সবাই মিলে এই সংবিধানের আমরা এই যে পরিবর্তন, জুলাই সনদের একমতের জায়গাগুলোতে যে পরিবর্তন আনবার কথা, সেই পরিবর্তনগুলো আমরা আনবো এবং সবাই আমরা একমত হয়েই আগামীতে সংসদের মাধ্যমে এই প্রয়োজনীয় সংশোধনীগুলো আমরা আনবো। এবং আপনার এই যে চাপে ফেলার রাজনীতি, আপনার মানে দোষ চাপানোর রাজনীতি, দায় চাপানোর রাজনীতি, এই রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এখন আপনার রাজনীতি করতে হবে ইতিবাচকভাবে, গঠনমূলকভাবে। এই সংসদের কাছে মানুষ নোংরামি আশা করে না। এই সংসদের কাছে মানুষ ওই পুরনো যে সংসদীয় রাজনীতির যে পুরনো ধারা, সেই ধারা থেকে মানুষ এই সংসদ বেরোয় আসবে, বেরোয় এসে একটা নতুন ধারা বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তৈরি করবে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ আশা করে। এবং সেই কারণেই আমরা যেমন সংসদে একটা গৃহপালিত বিরোধী দল দেখতে চাই না, এটা যেমন ঠিক, আমরা চাই সংসদে একটা কার্যকর বিরোধী দল, একটা গঠনমূলক বিরোধী দল, একটা ইতিবাচক বিরোধী দল, এটা আমরা দেখতে চাই। আবার আমরা সংসদের ভেতরে আমরা সরকারি দলও আমরা আমাদের 2/3 মেজরিটি আছে, এ কারণেই আমরা একটা দায়িত্বহীন আচরণ করব, আমরা জোর জবরদস্তিমূলক আচরণ করব, সেটাও কিন্তু দেশবাসী আশা করে না এবং সেই আচরণটা আমরা করি না, সেই আচরণটা আমরা করবো না। আমরা সরকারি দল দায়িত্বশীল আচরণ করছি, দায়িত্বশীল আচরণ করব এবং একই সাথে আমরা আশা করি যে বিরোধী দল তারাও দায়িত্বশীল আচরণ করছেন এবং দায়িত্বশীল আচরণ তারা করবেন এবং আমাদের সকলের দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে
আমরা এই যে একটা বড় ইস্যু আমাদের জাতির জন্য, আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের সংবিধানের জন্য এই যে একটা বড় ইস্যুর মুখোমুখি আমরা হয়েছি, এই ইস্যুটার নিষ্পত্তি আমরা করব সবাই মিলে দায়িত্বশীল আচরণ, দায়িত্বশীল ভূমিকা পালন করার মধ্য দিয়ে। আমি বিশ্বাস করি যে সংসদের ভেতরে বাইরে তারা যাই বলুক না কেন, তারা আলটিমেটলি জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। অবশ্যই। সিরাজুল ইসলাম, আপনি যদি এখানে কোনো কিছু যুক্ত করার থাকে। আমি এখানে প্রথম কথা যেটা বলতে চেয়েছিলাম, শেষে আমি সেই কথা বলি যে এই যে সংবিধানে যে পরিবর্তন আনার যে প্রক্রিয়াটা হাইকোর্টের রায়ের ভেতর দিয়ে আসলো, এটাকে আসলে আমরা সাধুবাদ জানাই এবং অত্যন্ত ইতিবাচক একটা বিষয় রায় হলো। এটাই বাংলাদেশের মানুষের কাছে বহুদিন ধরে প্রত্যাশা ছিল এবং এই বিষয়টা নিয়ে অনেক আন্দোলন, অনেক বাদ প্রতিবাদ, অনেক কিছু হয়েছে। কিন্তু ব্যাপারটা এরকম ছিল, আমি যখন কলেজে যখন পড়ি তখন এরশাদের সরকার ছিল। তো এরশাদের সরকারের সময় আমি কলেজের মোটামুটি রাজনৈতিকভাবে কলেজ জীবনে খানিকটাই সক্রিয় ছিলাম। অন্তত খুব ভালোভাবে বুঝতাম যে তার এরশাদের সরকারের সংসদে তার সরকারে কি কি হচ্ছে কি হচ্ছে না। তো একটা কিছু হলে কোনো দাবিদার যত রাজনৈতিক দল মাঠে আন্দোলন করুক না কেন, এরশাদের আইন একটা পাশ হলে তার কোনো সরাসরি কোনো পরিবর্তন সংস্কার সংযোজন কোনো কিছু সংশোধন হতো না। একেবারে স্বৈরাচার কাহাকে বলে কত প্রকার সেটা এরশাদ দেখে গেছে। এই আওয়ামী লীগের আমলে গত 17 বছরের যে ইতিহাস আমরা সবসময় বলছি আজকাল, এই সময়টাতেও এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে বাতিল করে দেয়া এবং কিভাবে বাতিল হয়েছে আমরা সবাই জানি। আরও 2 টার্ম অন্তত রাখার সুপারিশ করার পরেও বাতিল করে দেওয়া হয়েছে। সেই জায়গায় সে এত আন্দোলন, এত সংগ্রাম, এত জীবন রক্তক্ষয়, এত কিছু, এরপরে যখন এটা এসছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমার মনে হয় যে পুরো জাতি আনন্দিত আজকে এবং এটা এখন সুন্দরভাবে সংবিধানের সাথে সন্নিবেশিত হোক, যুক্ত হোক এবং সংবিধান সেইভাবে পরিবর্তিত হোক এবং এখানে বিএনপি বিরোধী দল, সংসদের বিরোধী দল, তারা তাদের ভূমিকাটা পালন করুক এবং এই ইস্যুটা যেহেতু সবার একটা কমন ইস্যু, এই কমন ইস্যুতে আসলে সবার মুস্তাফিজুর রহমান বাবুল ভাই যেটা বললেন যে একেবারে ইতিবাচকভাবে সবাই গঠনমূলক ভূমিকার মাধ্যমে এটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক, এটাই আমরা প্রত্যাশা করবো, এটাই প্রয়োজন আসলে। নিশ্চয়ই, এবং সামনের দিনগুলোতে আমরা সেরকমই আলোচনা দেখতে চাই। এবং সংসদে যে এবার যে কথাটি বারবার বলা হচ্ছে যে ব্যতিক্রমী একটি সংসদ, যেটা আসলে অনেক বছর বাংলাদেশ দেখেনি, যে গঠনমূলক আলোচনা হোক অথবা বিরোধী দলের যে ধরনের শক্ত অবস্থান সেটি, কিন্তু তার মাঝেও কিন্তু আমরা দেখেছি বেশ কিছু শব্দ এক্সচেঞ্জ করতে হয়েছে অনেক বিষয় নিয়ে। এগুলো খুবই দুঃখজনক, এগুলো হওয়া উচিত না এবং আমরা খুবই ডিসহার্টেড এই সমস্ত বিষয়ে। আমরা যখনই সংসদে এরকম কোনো ভাষা ব্যবহার করা হচ্ছে, আচরণ করা হচ্ছে বা অ্যাটিটিউড শো করা হচ্ছে, তখন আমরা কিন্তু এই কথাই একান্তে হোক, আলোচনার টেবিলে হোক, টক শোতে হোক বা লেখালেখির মাধ্যমে হোক, আমরা এই কথাই বলছি বা বলতে বাধ্য হই যে এই সংসদ এই আচরণ, এই কথা, এই অ্যাটিটিউড তো আমরা দেখতে চাই না। এটা তো কথা ছিল না। এটা অনেক রক্তক্ষয়, অনেক প্রাণের বিনিময়ে, অনেক বড় আন্দোলন সংগ্রামের পরে আজকের এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা, সব জায়গায় যেখানে কথা হয়েছে যে সংস্কার চায়, সর্বক্ষেত্রে সংস্কার, তো সংসদের যারা গেছেন, যারা জাতির প্রতিনিধিত্ব করছেন, তাদের আচরণ, তাদের কথায়, তাদের ওঠা বসায়, চাল চলনে, তাদের এজেন্ডাতে, তাদের অ্যাটিটিউডে, সব জায়গায় সংস্কার দেখতে চাই। অবশ্যই আমরা আসলে সেই প্রত্যাশা রাখি। মারদিয়া মমতাজ, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনার যদি কিছু যুক্ত করার থাকে। জি, আপনি যেটা বলছিলেন, আমরা ইতিমধ্যে চেষ্টা করছি যে বিরোধী দল হিসেবে হোক, একজন সংসদ সদস্য হিসেবে আমরা যেন আমাদের জায়গার কাজগুলো করতে পারি। আমার মনে হয় এর মধ্যে দেশবাসী দেখেছেন যে আমরা বাজেট অধিবেশনে অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছি এবং এমন কিছু জায়গায় সরকারের পক্ষ থেকেও আমাদের সেগুলোকে সাধুবাদ জানানোর সাথে সাথে আমাদের বেশ কিছু দাবি জনস্বার্থে মেনে নেওয়ার প্রসেসিং আমরা দেখেছি। তো আমি বলবো যে এক্ষেত্রে আমাদের ভূমিকা কখনোই এরকম না যে আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করতে চাই, বরং আমরা চেষ্টা করেছি এটাকে অ্যানালাইসিস করতে এবং এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার। তো এক্ষেত্রে আমাদেরও মানসিকতা এটা থাকবে যে দেখেন, এই সংসদে প্রায় 80% উপরে সংসদ সদস্য হচ্ছেন যারা প্রথমবারের মতো সংসদ সদস্য।
এবং এখানে এমন কিছু সিস্টেম আমরা দেখছি যে যেগুলো সবকিছু তো আর লেখা থাকে না, অলিখিত নিয়ম বরং বেশি। এগুলোর সাথে অভ্যস্ত হওয়া এবং এই যে মাঠের রাজনীতি থেকে এসে আমরা দীর্ঘদিন একটা সুস্থ সংসদীয় গণতন্ত্র দেখিনি আসলে। সেই জায়গায় নিজেদেরকে নিজেরা শেখাতে হচ্ছে যে এরকম একদল থেকে আরেক দল শিখছেন। এবং আমি বলবো যে এই যে কিছু দুঃখজনক ঘটনার কথা যিনি বলছিলেন সেটার সাথে আমি একমত, যে এবং এটা সব সরকার দলের পক্ষেও এরকম ঘটনা হয়েছে এবং অনেক সময় দেখা গেছে যে আমরা আপিল করার আগেই স্পিকার নিজে থেকেই সেগুলোকে স্পঞ্জ করে দিয়েছেন। তো সবকিছু মিলে আমরা আসলে কেউই পেছনে ফিরে যেতে চাই না, পেছনে তাকাতে চাই। নিশ্চয়ই। পেছনের এই জিনিসটাকে মনে রেখে সামনে যেতে চাই। কথা বলার সুযোগ আছে? আমি একটুখানি বলি, মার্জিয়া আপাকে সহই বলি। আমার পার্সোনাল একটা অবজারভেশন আছে, আমি যেহেতু সাংবাদিকতার সাথে যুক্ত সংবাদকর্মী একজন, সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যেটা যে এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্য সম্ভবত আমার জানা মতে নতুন, প্রথমবারের মতো সংসদ এসছে, সেটা সরকারি দল বিরোধী দল দুই পক্ষ থেকেই। সেই জায়গায় দুই পক্ষের জন্যই আমার এই আহ্বানটা থাকবে, আমার এই কথাটা থাকবে যে আসলে নতুন সংসদ সদস্য হয়েছেন, বাট দায়িত্ব কিন্তু সেই পুরনো সংসদ সদস্যদের মতো, অর্থাৎ আইন প্রণয়নের মতো কাজ, জটিল কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রাষ্ট্রের। তো সেই কাজ করতে গেলে প্রশিক্ষণ প্রয়োজন। এই প্রশিক্ষণের ব্যাপারটা আপনাদের সাংগঠনিকভাবে, অর্থাৎ আপনাদের দলীয়ভাবে, আপনাদের সেটা জোটবদ্ধভাবে হোক আর জামাতের পক্ষ থেকে এই কাজগুলো হচ্ছে কিনা বা করার চিন্তা করেন কিনা বা করা দরকার আপনারা ভাবেন কিনা। আমার মনে হয়, আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে যে এই জায়গাটা দরকার, কারণ এটা শুধুমাত্র আপনাদের সংসদ সদস্য হিসেবে আপনাদের শুধুমাত্র সংসদে কথা বলার জন্য না, ওই কথা বলা তো আপনারা জাতির জন্য বলেন, আমাদের জন্য বলেন। সেই জায়গায় যদি আপনারা সমস্ত আইন প্রণয়নের ধারা, নিয়ম, নীতি এবং ভাষা প্লাস সূক্ষ্ম ব্যাপারগুলো যদি আপনারা ভালো করে নিজেরা প্র্যাকটিস করেন, ট্রেনিং নেন, প্রশিক্ষণ নেন এবং সেইভাবে যদি সংসদে প্রস্তুতি নিয়ে আসেন, তাহলে কিন্তু এই জাতি সামগ্রিকভাবে লাভবান হবে এবং আপনারা নিজেদেরকেও ডেভেলপ করতে পারবেন এবং সংসদের পক্ষ থেকে অ্যাকচুয়ালি জাতি কিছু পাবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার একটা পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে, যে আপনারা এই প্রশিক্ষণের বিষয়গুলো আরো কতটুকু বেশি গ্রহণযোগ্য করে তোলা যায়, নিজেদেরকে সংসদের জন্য উপযুক্ত করে তোলা যায়, সেই দিকটা একটু ভাবতে পারেন। এটা মুস্তাফিজুর রহমান বাবুল ভাইয়ের কাছেও আমার একই কথা। আমার মনে হয় যে আপনার প্রশিক্ষণ কিন্তু চলছে। এই সংসদে আপনার অ্যাবাউট 80% হচ্ছে আপনার নতুন সাংসদ। প্রথমবারের মতো আমরা আপনার এই সংসদ সদস্য হিসাবে সংসদীয় কার্যক্রমে আমরা যুক্ত হয়েছি। ফলে একদম দক্ষ, যোগ্য, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হওয়ার জন্য তো কিছু সময় তো দিতেই হবে। অবশ্যই। আবার নিজেদেরকেও আবার চেষ্টা করতে হবে একজন দক্ষ, যোগ্য পার্লামেন্টারিয়ান হিসেবে গড়ে ওঠার জন্য আর কি। আর আমাদের সংসদ সচিবালয়, আমাদের মাননীয় স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার, ওনারা কিন্তু খুব দক্ষতার সাথে, যোগ্যতার সাথে সংসদ পরিচালনা করছেন। তো সংসদীয় কার্যক্রমে আপনার যে এক্সপান্স করার একটা বক্তব্য এক্সপান্স করা, একটা ভাষা আপনার গত ত্রুটি কিংবা একটা শব্দগত ত্রুটি এক্সপান্স করার রেওয়াজ কিন্তু এটা সংসদীয় রেওয়াজ। সেটা সব সংসদেই ছিল, এই সংসদেও আছে। আবার আপনার সংসদে আপনার হ্যাঁ বলবেন, সংসদে না বলবেন, সংসদে কখনো ওয়াক আউট করবেন। এই সংসদে গত বোধহয় 4-5 মাসে বোধহয় একবার ওয়াক আউটের ঘটনা ঘটেছে। হ্যাঁ, তো ফলে এই সবকিছু নিয়েই কিন্তু আপনার সংসদীয় কার্যক্রম, হতাশ হওয়ার কিছু নাই। বরং আমি বলবো যে 80% বেশি নতুন সংসদ সদস্য নিয়ে যে সংসদ, এই সংসদ সদস্যরা আমি মনে করি যে তারা ইতিমধ্যে অনেক যোগ্যতা এবং দক্ষতার এবং মেধার সাক্ষ্য রাখতে সক্ষম হয়েছেন। আপনি আশা করি যে আপনি আশাহত হবেন না। না, আমি আশাহত হব না, কিন্তু এমন কিছু ঘটনা দেখা গেছে যে
আসলে সেই জায়গায় ওই রকম হওয়াটা উচিত ছিল উচিত ছিল না। যেটি স্পিকারের আমরা পক্ষ থেকে হ্যাঁ, সংশোধন করা আমরা উচিত। আসলে যেটি যে দেখব- মন্ত্রীকে সম্বোধন করা দরকার তাকে না করে আরেকজন মন্ত্রীকে জি। করছেন, এমন ঘটনাও ঘটেছে। সেক্ষেত্রে নিশ্চয়ই এই প্রশিক্ষণের বিষয়গুলো কোনো সামনে বিকল্প নেই, যতদিন এটা যাবে দরকার। তখন হয়তো এই বিষয়গুলো আর চোখে পড়বে না। আমরা সাধারণ মানুষ হিসেবে সেটি প্রত্যাশা রাখি। দেমা মুমতাজ, অনেক ধন্যবাদ যুক্ত হয়েছিলেন। আগামীতে আবারও নিশ্চয়ই আপনার সাথে আমাদের কথা হবে। আমরা এবার একটু দেশের বাইরের খবর নিয়ে আলোচনা করতে চাই এবং সেটি স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যে যুদ্ধ আবারও শুরু হলো সে খবর। আপনি তো আছেন আমাদের সাথে সিরাজুল ইসলাম বিশেষজ্ঞ হিসেবে, তবে আমাদের আরেকজন যুক্ত হয়েছেন অতিথি, তার কাছেও আমরা একটু যেতে চাই। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, নিরাপত্তা বিশ্লেষক। আশা করি আপনাকে আমরা শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ মোহাম্মদ কামরুজ্জামান, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে এবং সময় দিয়েছেন। ইরানে আবার হামলা এবং যুক্তরাষ্ট্রে আমরা দেখছি যে 170টি 2 রাতে যদি স্থাপনার কথা আমরা বলি, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরান হচ্ছে তার এক ধরনের প্রতিবাদ আবারও জানিয়েছে। শেষ পর্যন্ত যে আশঙ্কা বারবারই সবাই কম বেশি করেছে যে যতই যুদ্ধবিরতির কথা বলা হোক, চুক্তির কথা বলা হোক, আসলে এই যুদ্ধটি শেষ হবে না, এটি দীর্ঘায়িত হবে। অর্থাৎ আমরা ধরেই নেব সামনের দিনগুলোতে যুদ্ধের মধ্যেই আমাদেরকে থাকতে হচ্ছে। জি, আপনাকে আসসালামু আলাইকুম এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরও আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটা করলেন বা মন্তব্য যে আমাদের যুদ্ধের মধ্যেই থাকতে হবে, অ্যাকচুয়ালি আপনার একজন প্রুশিয়ান জেনারেল ছিলেন, জেনারেল আপনার নেপোলিয়ান বোনাপার্টের সময়, মেজর জেনারেল ক্লজউইচ। তো উনি বলেছিলেন যে ওয়ার ইজ দি এক্সটেনশন অফ পলিটিক্স, অর্থাৎ ওয়ারটা পলিটিক্সেরই একটা টুল। তো এই টুলটা মানে বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে সুযোগ সুবিধা নিয়ে ব্যবহার করে। আমরা দেখলাম যে বিগত কিছুদিন আগে পাকিস্তানের মধ্যস্থতায় একটা আপনার মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং প্রথমে হলো, তারপরে ওনারা একটা চুক্তি করলেন যে ওনারা যুদ্ধ আর করবেন না। কিন্তু আমরা দেখতে পেলাম যে মানে হরমুজ প্রণালীতে আপনার তো এটা ইরানের একচ্ছত্র মানে আছে, কন্ট্রোল আছে, বিকজ এই হরমুজ প্রণালীর নামটাই এসছে আপনার ইফরা হরমুজ নামে। আপনার কিং সাপোর 310 সালে কিং সাপোরের মায়ের নামে এই প্রণালীর নাম হয়। তো ইরানিয়ানরা এই হরমুজ প্রণালীর উপরে ওদের আধিপত্য। তো হরমুজ প্রণালীতে শিপের উপরে আপনার মানে এরা আক্রমণ করেছে। এই অজুহাতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বিগত 2 দিন আপনি যেটা বললেন প্রায় 150টার উপরে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ চালিয়েছে। এই আক্রমণগুলো ড্রোন এবং বিমানের মাধ্যমে। তো এরই রিটালিয়েশন হিসাবে ইরান, আপনি জানেন যে ইরান এবং মধ্যপ্রাচ্য এটা আমেরিকার সেন্ট্রাল কমান্ডের আন্ডারে, এবং সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টারটা হলো আমেরিকার একটা অঙ্গরাজ্য আছে ফ্লোরিডা, এই ফ্লোরিডাতে। তো এই সেন্টকমের বিভিন্ন আপনার স্থাপনা আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তো এর মধ্যে আমরা দেখলাম যে বাহরাইন এবং সাথে আপনার কাতার, কুয়েত, এই সমস্ত দেশগুলোতে আমেরিকার স্থাপনার উপরে ইরানিয়ানরা একটা রিটালিয়েশন প্রতিশোধ হিসাবে ওরাও আক্রমণ চালিয়েছে। তো এটা তো চলতে থাকবে মনে হচ্ছে। সিরাজুল ইসলাম, যেহেতু চলতে থাকবে বলে আপনিও হয়তো বা একই রকমই মত দেবেন, তাহলে সামনের দিনগুলোতে যে তৃতীয় বিশ্বযুদ্ধের এক ধরনের আশঙ্কার কথা বারবার বলা হচ্ছে, সেদিকে কি শেষ পর্যন্ত যাবে বিশ্ব? তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে কিনা সেটা বলা মুশকিল, তবে আশঙ্কা তো একটা আছে। কারণ হচ্ছে যে ইরানের সাথে, যেহেতু আমি সবসময় বলি, আমি খুব বেশি জোর দিয়েই বলি যে ইরান, চীন এবং রাশিয়া যেহেতু একটা বলয়, এবং এখানে ইরানের সাথে রাশিয়ার এবং ইরানের সাথে চীনের যেহেতু 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি আছে, এবং এই চুক্তির ভিতরে ডেফিনেটলি সেখানে নিরাপত্তা এবং সামরিক বিষয়ক অনেকগুলো দফা আছে। তাহলে এখনো যদি সেই পর্যায়ে না গিয়ে থাকে, কিন্তু ভবিষ্যতে যাবে না তা তবে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। ফলে এই মধ্যপ্রাচ্য বা ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের সাথে কিন্তু একটা আন্তর্জাতিকতার একটা সম্পর্ক আছেই। অ্যাট লাস্ট যে কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে সেটা হচ্ছে এই যে ইরানে চীন এবং রাশিয়ার যে স্বার্থ লুকায়িত, সেই স্বার্থ তাদেরকে রক্ষা করতেই হবে।
কেমন? সেই স্বার্থ রক্ষা করতে হলে হয়তো সময়ের প্রয়োজনে তাদেরকে এই যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে। কিরকম? ধরুন মধ্যপ্রাচ্য যদি ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা, যে রকম সরকার ব্যবস্থা, এই রকম স্বাধীন সার্বভৌম এবং মার্কিন বিরোধী সরকার ব্যবস্থা যদি ইরানে না থাকে, তাহলে তার মানে দাঁড়াচ্ছে ইরান এবং গোটা মধ্যপ্রাচ্য আমেরিকার করতলগত হয়ে যাবে। যখনই এরকম হবে, তখন চীনকে অনেক কিছু শর্ত শরায়ত পালন করে, আমেরিকার অনেক শর্ত মেনে মধ্যপ্রাচ্য থেকে তেল গ্যাস নিতে হবে। তখন চীনের মধ্যপ্রাচ্যে এখন যে অ্যাক্সেস আছে, এই অ্যাক্সেস থাকবে না। তাহলে চীনের ভীষণ রকমের সংকট পড়ে যাবে, চীনের অর্থনীতি মার খাবে। ভেনিজুয়েলার থেকে অনেক বড় সংকট তৈরি হয়েছে, এখন যদি ইরানও চলে যায় তাহলে কিন্তু চীনের আর কোনো পথ থাকে না, উপায় থাকে না। একই সাথে রাশিয়ার ব্যাপারটাও একই রকমের। সেই জায়গা থেকে যখন আমেরিকায় এইরকম পরিস্থিতি যদি তৈরি করে, যে যখন যে পরিস্থিতির কারণে চীনের এবং রাশিয়ার স্বার্থ আর রক্ষিত হচ্ছে না মধ্যপ্রাচ্যে, দেন তারা এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে যখনই তারা জড়িয়ে যাবে, তৃতীয় বিশ্ব অবধারিত, তৃতীয় বিশ্বযুদ্ধ। মুস্তাফিজুর রহমান বাবু, না, আমি আপনার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আমি করি না। আপনি খুবই আশাবাদী মানুষ। করি না এ কারণেই, আপনার তৃতীয় বিশ্বযুদ্ধে তো আপনি বাঁচবেন না, আমি বাঁচবো না, রাশিয়ানরা বাঁচবে না, চাইনিজরা বাঁচবে না, আমেরিকানরা বাঁচবে না, কেউ বাঁচবে না। ফলে যেহেতু যে যুদ্ধে কারোরই আপনার বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং যে যুদ্ধে কেউ বেঁচে থাকবেন না, ফলে সেই যুদ্ধের আশঙ্কা আমি করি না। তবে আমি আমি খুব আশা করেছিলাম যে যুদ্ধটা বোধহয় থেমে গেল। কেন আশা করি? আশা করি এ কারণে, এই যুদ্ধ আমাদেরকে সংকটে ফেলে, বাংলাদেশের মতো দেশ, গোটা বিশ্বকে সংকটে ফেলে। আপনার এই ইরান আমেরিকা এই যুদ্ধ শুরু হওয়ার পরে সারা বিশ্বে আপনার জ্বালানি তেলের আপনার যে সংকট তৈরি হয়েছিল, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, সেটা আমেরিকাকে স্পর্শ করেছে, ইউরোপকে স্পর্শ করেছে, আমাদের এই অঞ্চলকে স্পর্শ করেছে, বাংলাদেশকেও দারুণভাবে স্পর্শ করেছে। কি লম্বা লম্বা লাইন আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি। আমরা আশা করেছিলাম যে সেই সংকটকাল থেকে পৃথিবী, সেই সংকটকাল থেকে এই অঞ্চল, বাংলাদেশ আমরা বের হয়ে আসতে পারলাম, যে কারণে আপনার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিন্তু পড়ে গেল, অলমোস্ট হাফ হয়ে গেল আর কি আন্তর্জাতিক বাজারে তেলের দাম। তো আবার গতকাল থেকে যেটা শুরু হয়েছে, যে যুদ্ধবিরতি চুক্তি, সেই চুক্তি বোধহয় গতকাল কি সেই চুক্তির মেয়াদ শেষ নাকি? না, চুক্তির মেয়াদ শেষ হয় নাই। তার মানে সেই চুক্তিটাকে বাতিল করে দিয়ে, নাকচ করে দিয়ে আবার হামলা শুরু হয়েছে। এই হামলার মধ্য দিয়ে আবার সেই পুরনো পরিস্থিতি আমেরিকা এবং ইরানের মধ্যকার সেই পুরনো পরিস্থিতি, এবং সেই পরিস্থিতি তো মধ্যপ্রাচ্যকে আপনার স্পর্শ করে, আপনার কুয়েতকে স্পর্শ করে, কাতারকে স্পর্শ করে, বাহরাইনকে স্পর্শ করে, আপনার হরমুজ প্রণালীকে স্পর্শ করে, তেলের বাজারকে স্পর্শ করে, আলটিমেটলি সারা বিশ্বকে স্পর্শ করে। তো সেই শঙ্কার মধ্যে আমি আছি আর কি। তবে আমি আশা করি যে শুভবুদ্ধির উদয় হবে, আপনার যাদের উদয় হওয়া দরকার, এবং আমি আশা নিয়ে আপনার এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। জি, অবশ্যই। আমরা আসলে এই যুদ্ধ আপনার কারোর জন্যই মঙ্গল বয়ে আনবে না। যুদ্ধ কেবল ধ্বংসকে ডেকে নিয়ে আসবে, যুদ্ধ কেবল সংকটকে ডেকে নিয়ে আসবে। এটা আপনার বাড়িতে, আমার বাড়িতে, আপনার ঘরে, আমার ঘরে। কাজে সংকট থেকে বিশ্বকে রক্ষা করার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য আমার মনে হয় যুদ্ধ পরিস্থিতি থেকে বের হয়ে আসাটা দায়িত্বশীল রাষ্ট্রনায়কদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। আমরা সেই প্রত্যাশায় থাকতে চাই, তাদের শুভ বুদ্ধির উদয় হবে। দর্শক ছিল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হয়েছিলেন। আজকে আসলে সময় খুবই কম, তেমন একটি কথা বলার সুযোগ হলো না। সিরাজুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ। মুস্তাফিজুর রহমান বাবুল, আপনাকেও ধন্যবাদ। আগামীতে নিশ্চয়ই কথা হবে। দর্শক, আপনারাও সাথে ছিলেন, তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।